শোন মিহু, আজকে তুই ঘর থেকে বের হবি না। পিহুকে দেখে যাওয়ার পরে তারপর বের হবি। বড়চাচি কথাগুলো বলে চলে গেলেন। আজকে আমারই যমজ বোন পিহুকে দেখতে আসবে। কি ভাগ্য আমার, তার এই সময়ে আমি থাকতে পারব না। কিন্তু এসব ভেবে আমি মোটেও কষ্ট পাই না, কারণ ছোট থেকেই আমি এই সবের সাথে অভ্যস্ত। আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তাদের দেখে যে কেউ ভাবত লাভ ম্যারেজ। তাদের মধ্যে এতটা ভালোবাসা ছিল। যখন তারা জানল যে তাদের যমজ সন্তান হবে তখনই নাকি তারা নাম ঠিক করে রেখেছিলেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই যে আমাদের জন্মের সময়ে মা মারা গেলেন। না, আমাদের না, আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেলেন। প্রথমে পিহু হয়, এরপর নাকি আমি হওয়ার সময়ে মা মারা গেছেন। সবাই বাবাকে বুঝাতে লাগল যে আমার কারণে মা মারা গেছেন। আর এটা সবাই বাবাকে বুঝাতেও পেরেছিল। ফলাফল স্বরূপ ছোটবেলা থেকেই আমাকে একটা কঠিন জীবনযাপন করতে হয়েছে। পিহুকে ভালো স্কুল কলেজে ভর্তি করাত, কিন্তু আমাকে ঘরের কাজ করতে হতো। আমার দাদু যদি না থাকতেন তাহলে মনে হয় আমি এই পর্যন্ত বাঁচতে পারতাম না। দাদুই আমাকে লেখাপড়া করিয়েছেন। দাদু একটা কাজের জন্য বিদেশ গেছেন। আর এই সুযোগে সবাই আমার সাথে যেরকম মন চায় সেরকম ব্যবহার করে। অনেক বলে ফেললাম অতীতের কথা। চোখের পানি মুছে ফেলে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকলাম। না, আমার জামা কাপড় নয়, এগুলো পিহু, বড় চাচি, মাহিন ভাই, তুলি আপু সবার। এগুলো ধুয়ে ছাদে শুকাতে দিতে হবে। তারপর মেহমানদের জন্য যে রান্নাবান্না করছি সেগুলো পরিবেশন করতে হবে। তারা খেয়ে গেলে ওইগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর আমি যা করার করব। পিহুকে তুলি সাজিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ পিহু বোন, তোকে তো অনেক সুন্দর লাগছে। দেখিস নেহাল তোকে দেখেই ফিট পড়বে। পিহু লজ্জা পেয়ে হেসে দিল। নেহাল আর তার 2 বছরের রিলেশন তা তুলি আপু ছাড়া আর কেউ জানে না। সবাই ভাবে পারিবারিকভাবে তারা দেখতে আসছে। যাহ, অতটাও সুন্দর লাগছে না। আমার থেকে তো মিহুকে এমনিতেই সুন্দর লাগে। পিহু, তোকে কি খারাপ দেখতে লাগছে নাকি? আর মিহুর কথা বলে এই সুন্দর মোমেন্টটা বরবাদ করছিস কেন? এভাবে বলো না আপু, ও তো আমার বোন। তোর বোন হয়ে কি করে পারল তোর মাকে মারতে? তুমিও অন্যদের মতো বলছ, ওর তো কোনো দোষ নেই, তাই না? তুলি নিজের মেজাজটা শান্ত করে মুখে হাসি এনে বলল, আচ্ছা থাক ওসব কথা। তুই যাকে নিয়ে এত ভাবছিস সে কই বলতো? তোর এই মোমেন্টে তো ওর পাশে থাকার কথা, তাই না? ও কোথায়? ও জানে আমাকে আজকে দেখতে আসবে। কোথায়? আবার নিজের রুমে। মা বলেছিল যে মিহু আজকে তো পিহুকে দেখতে আসবে, তুই একটু ওর সাথে থাক। তুলি আর কত দেখবে? রান্নাটা তুলি করুক, তুই ওকে সাজিয়ে দে। তারপর বলেছে কি জানিস? কি? মায়ের উপর চেঁচিয়ে উঠে বলেছে, এত গ্যাদারিং নাকি ওর ভালো লাগে না। এখন নাকি 1 ঘন্টা ধরে শাওয়ার নিবে, তারপর ও রিল্যাক্স হবে। এসব বলে তুলি চলে গেল আর মনে মনে পৈশাচিক হাসি হাসল। পিহু যখন দেখবে মিহুর বাথরুমের দরজা বন্ধ তখন সে তুলির সব কথা বিশ্বাস করে নেবে। মেয়ে দেখে ছেলে পক্ষের সবার পছন্দ হল। খাবার দাবার খেয়ে সবাই খাবারের অনেক প্রশংসা করল। নেহাল এর মা তো রীতিমতো উঠে পড়ে লেগেছেন কে রান্নাটা করেছে সেটা জানতে। পিহুর চাচি বলল, আসলে রান্নাটা আমার মেয়ে তুলি করেছে। উই হোস্টেলে থাকতে থাকতে রান্নাটা শিখে ফেলেছে। নেহালের মা পিহুর বাবাকে বললেন, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। বেয়াই সাব, এখন তো আমরা আপন মানুষই নাকি, একটা আবদার করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আমার আরেকটা ছেলে আছে, নেহালের বড় আরফান। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি তুলি মাকে আমার আরেক ছেলের জন্য নিতে চাই। আপনার কোনো আপত্তি আছে? নেহালের চাচাতো ভাই পিয়াজ জুস মুখে নিচ্ছিল। রেবেকা বেগমের কথা শুনে ওর মুখের সব জুস পড়ে গেল তুলির গায়ে। তুলি ওয়াক ছি করতে করতে দৌড় দিল। বড়মা, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কার কথা বলছ ভেবে দেখেছ? তুই চুপ কর। বেয়াই সাব, আপনি বলুন। দেখুন বেয়ান সাব, আপনার পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু মেয়ের মতো বা মেয়ের মায়ের মতো। কবির সাহেব আর কিছু বলার আগেই তুলির মা বলে উঠল, ভাই আমাদের মতো লাগবে না। ওদের বাবা মারা যাবার পরে তো আপনিই ওদের অভিভাবক। আপনি তো ওদের খারাপ চাইবেন না। আর তাছাড়া 2 বোন যদি এক ঘরে যায় সেটা তো একটা ভালো বিষয়। আলহামদুলিল্লাহ। তাহলে তো আর কারো কোনো আপত্তি নেই। তাহলে আগামী শুক্রবারই দিনকাল ঠিক করে ফেলি। তা না হয় করা যাবে, কিন্তু বেয়ান সাব আমার পিতা এখনও জীবিত।
তাকে ছাড়া তো এই শুভ কাজ সারতে পারি না। তাকে নিয়েই করি। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তিনি এই মুহূর্তে ইন্ডিয়া অবস্থান করছেন। তার আসতে এখনো 1 মাস বাকি। তাই বলছিলাম যদি একটু ওয়েট করা যেত। আরে বেয়াই সাব, এই ডিজিটাল যুগে কিসের চিন্তা? শুক্রবার শুধু দিন ঠিক করো, বিয়ে তো আর হবে না। তিনি ভিডিও কলের মাধ্যমেই যোগাযোগ করবেন, সমস্যা কই? তারপরও আপনি তার সাথে কথা বলে দেখেন। আজ তবে উঠি। গাড়িতে উঠেই রেবেকা পিয়াস এর পিঠের ওপর একটা কিল বসালেন। বোকা ছেলে, কিছু বোঝ না কখন কি বলতে হবে। বড়মা আমাকে মারলে কেন? তুমি আরফান ভাইয়ের কথা যে বললে, তুমি তাকে কিভাবে রাজি করাবে? সে কি জীবনে তোমার কথা শুনেছে, নাকি তোমাদের মধ্যে সেই রকম কোনো মা ছেলে সম্পর্ক আছে? পিয়াসের কথা শুনে রেবেকা চুপ হয়ে গেলেন। কোনো কথা বললেন না। গাড়ি ড্রাইভিং এ মনোযোগ দিলেন। পিয়াস কি বলতে কি বলে ফেলেছে তা বুঝে জিভে কামড় দিল। তারপর পেছনে নেহালের দিকে তাকাতেই নেহাল ওকে চোখ দিয়ে চাকু দেখাচ্ছে। মেহমান যাওয়ার পরে সব কিছু গোছাতে গোছাতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টের পাইনি। সেই কোনো সকালে একবার পান্তা ভাত খেয়েছিলাম, তারপর কাজের ঠেলায় আর কিছু খাওয়া হয়নি। এখন সারা শরীর ম্যাজম্যাজ করছে, তাই না খেয়ে একটু দরজাটা চাপিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মাঝে টের পেলাম কে যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে মা যেমন করে সন্তানকে আগলে রাখে সেরকম করে আগলে রাখছে। তবে ঘুম অনেক গা হওয়ায় আর কিছুই মনে নেই। যখন ঘুম থেকে উঠলাম তখন রাত 10টার কাছাকাছি। ক্ষুধায় পেটটা চোচো করছে। চোখে মুখে পানি দিয়ে রান্নাঘরে গেলাম। পাতিলের তলায় 2 মুঠো ভাত দেখলাম। এটা দেখে তাচ্ছিলের হাসি হাসলাম। প্লেটে ভাত নিলাম, তখন বরচাচি রান্নাঘরে আসলেন। মিহু, বুঝলি মাহিন ওর কয়েকজন ফ্রেন্ড নিয়ে আসছিল, ওদের খাইয়ে দিয়েছি, তাই আজ ভাত একটু কম পড়েছে। তুই আজ একটু কষ্ট করে মরিচ দিয়ে খেয়ে নে। চাচির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। না খাওয়ার বিষয় নিয়ে নয়, তিনি আমার সাথে অনুনয় বিনয় করে কথা বলছেন। আর খাওয়ার পরে একটু কষ্ট করে থালা বাসনগুলো ধুয়ে রাখিস। মহুয়া আজকে আসে নাই। মহুয়া আমাদের বাসায় কাজ করে। ও থাকা সত্ত্বেও অনেক কাজ আমার করতে হয়, কারণ ও নাকি কাজে ফাঁকি দেয়। ভালোভাবে কাজ করে না, তাই আমাকে দিয়ে রান্নাবান্না আর কাপড় চোপড় ধোয়া মোছা করায়। মহুয়া আসেনি বলে আমার সাথে এমন বিনয়ের স্বরে কথা বলছেন। একটু মুচকি হেসে বললাম, ঠিক আছে। আর শোন, সকালে একটু তাড়াতাড়ি উঠিস। তোর ফুফু আসবে, সাথে বিদিশা। ওর ভাই আর ভাবি আসবে গায়ে হলুদের আগে, তাই তাদের জন্য রুম ঠিক করে রাখবি। ভাত খাচ্ছিলাম আর চাচির কথা শুনছিলাম। তখনই হঠাৎ মাহিন ভাই বোতল নিয়ে আসলেন পানি নিতে। আমাকে দেখে মজার ছেলে বললেন, কিরে মেয়েও, বিড়াল কয়বার খাওয়া লাগে? এতবার খেলে যে মোটা হয়ে যাবি, পরে আর জামাই পাবি না। আর তুই এই অসময়ে ঘুমিয়েছিলি কেন? বিরিয়ানি এনেছিলাম। মা বলল তুই নাকি খেয়ে দে ঘুমাচ্ছিস, তাই আর ডাকি নাই। মুখে একটা উচ্ছ্বাসের ভাব ফুটিয়ে বললাম, আরে ভাই, আমাকে নিয়ে এত টেনশন করো না। দেখোই তো আমি প্রতি বেলায় 2 বার করে খাই, তারপরও মোটা হচ্ছি না। তাই অয়থা বকবক করো না। এটাও ঠিক বলছো, যখনই তোর কথা জিজ্ঞেস করি হয় খেয়ে ঘুমাচ্ছিস না হয় পড়ছিস। আসলে কি বলো তো ভাই, আমার তো কোনো কাজ নাই, তাই অযথা সময় নষ্ট করি। তোমার তো কাজের অভাব নাই, তাই তুমি সময় নষ্ট করো না। আরে হ্যাঁ, আমি তো আমার ল্যাপটপ অন করে রেখে এসেছি। ভালো কথা মনে করেছিস। মাহিন ভাই পানি নিয়ে চলে যাওয়ার পরে চাচি কৈফিয়তের সুরে বলল, বুঝলি মাহিন ওর ফ্রেন্ডদের সামনে বসে জিজ্ঞেস করেছিল, তাই বলেছিলাম। আমি যাই, না হলে সকালে উঠতে দেরি হয়ে যাবে। বলে চলে গেলেন। আমিও কিছুই বললাম না। কি বলবো? আর কাকেই বা বলবো? রাত 2:30টার দিকে বই পড়ে উঠলাম। ওই সময় ঘুমানোর ফলে চোখে ঘুম ধরা দিচ্ছে না, তাই ছাদে গেলাম। অল্প খাওয়ার জন্য ক্ষুধা মিটে নাই। তারপরও ব্যাপার না, এতেই সারা রাত চলে যাবে। ছোটবেলায় যখন মন খারাপ করে কান্না করতাম, তখন দাদু চাঁদের পাশের একটা তারা দেখিয়ে বলতো, ওই যে দেখেছিস, তোর মা আকাশে বসে তোকে দেখে। তখন আমি দাদুর কথা বিশ্বাস করে ওই তারাটাকে মনের সব কথা বলতাম। বড় হওয়ার সাথে সাথে ব্যাপারটা যে ভিত্তিহীন তা জেনেও এখনো মনের সব কথা বলি ছাদে এসে। আজকে 2 চোখ দিয়ে অঝরে অশ্রু গড়ে পড়ছে। থামার কোনো নাম নাই। মনের সব অভিযোগ জানালাম। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। সিঁড়ির কাছে বসে আরেকজন এই অভিযোগ শুনে কান্না করছে।
আর মনে মনে বলছে, আমায় ক্ষমা করে দিস। আমি সব জেনেও তোকে সাহায্য করতে পারছি না। তবে কথা দিলাম তোকে এই জাহান্নাম থেকে মুক্তি দেব। আর সব সময় নীরবে পাশে থাকব। সকাল 5:30 বাজে। এর মধ্যেই একটি সাদা হুডি আর কালো ট্রাউজার পরে রাস্তায় দৌড়াচ্ছে এক যুবক। তার মুখে মাস্ক। জগিং করা শেষ হলে তার রুমে এসে মিনি ছাদের সুইমিং পুলে সাঁতার কাটে। তারপর ছাদের একপাশ থেকে সিঁড়ি দিয়ে নেমে পড়ে ফুলের বাগানের মধ্যে। তার সবচেয়ে পছন্দের ফুল বেলি। কিন্তু দুঃখের বিষয় এই যে সে এখন পর্যন্ত তার বাগানে বেলির একটা চারা আনতে পারেনি। বাগানে সবকিছু থাকতেও যেন অপূর্ণ রয়েছে। বাগানে একটা দোলনা আছে, সেটায় বসে ব্লুটুথের মাধ্যমে কথা বলছে। পিয়াস বল। পিয়াসের হাত পা কাঁপছে। সবাই মিলে ওকে বোকা বানাল। ওর হাত দিয়ে আরফানকে ফোন দেওয়াচ্ছে যে ওকে ড্রয়িং রুমে আনতে হবে। যা কিছুই বলুক না কেন ওকে এখানে আনতে হবে। কাপা কাপা কণ্ঠে বলল, ভাই তুমি কই? কেন? আরফানের গম্ভীর কথা শুনে পিয়াসের হার্ট অ্যাটাক করার অবস্থা। কোনো মতে বলল, ভাই একটু ড্রয়িং এ আসো, কথা আছে। বলেই ফোনটা কেটে দিল। এখন পিয়াস জোরে জোরে শ্বাস নিচ্ছে। মনে হয় বাঘের গুহা থেকে বেঁচে ফিরছে। নেহাল, নীলু থাকতে আমার হাতে ফোন দেওয়ালি কেন? নীলু তো ভাইয়ের অর্ধেক পরান। তাইলে? আরে ভাই বুঝিস না কেন? নীলুই তো ভাইকে রাজি করাবে। তাই ও এখন কোনো কথা বলবে না। ওহ, তার মানে আমার রোড শেষ, তাই না? আরে পিয়াস ভাই, এত খুশি হতে নেই। একটু পরে যখন ভাইয়া এসে জিজ্ঞেস করবে তখন কি বলবে? নীলু চোখ নাচিয়ে পিয়াসকে জিজ্ঞেস করল। নীলুর কথায় পিয়াসের কেঁদে দেওয়ার অবস্থা। ভাই আর বোন এ কোনো বিপদে ফেললি? ছোট থাকতে ভাইয়ের হাতে অনেক মায়ের খাইছি, এখন আর খাইলে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। ভাই কোনো মতে বাঁচাইস। পিয়াসের আকুতি মিনতির আগেই আরফানের আগমন ঘটল। পিয়াসকে জিজ্ঞেস করল, কি জন্য ডেকেছিস? ভাই আমি ডাক্কি নাই তো। আরফান শান্ত চোখে পিয়াসের দিকে তাকিয়ে আছে। নেহাল বুঝতে পারল এই পিয়াস যে কোনো মুহূর্তে গড়বড় করে দিতে পারে। তাই সে নিজেই বলল, ভাই আসলে হয়েছে কি, নীলু কালকে থেকে মন খারাপ করে বসে আছে। আমাদের কিছু বলছে না। দেখো তো তোমাকে কিছু বলে নাকি? নেহালের কথা শুনে আরফান নীলুর পাশে বসল। খুব নরম স্বরে জিজ্ঞেস করল, মন খারাপ? নীলু মাথা নাড়াল। কি জন্য? চুপ করে থাকল। ওদের যেতে বলবো। নীলু কিছু বলার আগেই পিয়াস বলল, হ্যাঁ ভাই, আমরা গেলেই মনে হয় ও বলতে পারবে। নেহাল চল চল। নেহালের মনে হচ্ছে পিয়াসকে ধরে কাঁচা চিবিয়ে ফেলি। আরফান কি বলছে তা তারা ওর জন্য সামনে বসে শুনতে পাবে না। নেহাল পিয়াসের গলায় হাত দিয়ে বের হয়ে আসল। রুমের বাইরে এসেই ওর গলা চেপে ধরল। ভাই ছাড়, মরে যাব তো। নেহাল ওর গলা ছেড়ে বলল, হাদারাম। কিছুক্ষণ বসার পরে পিয়াস বলল, চল আমরা উকি মেরে দেখে আসি আরফান ভাই কি বলছে। বলার পরে নেহালের চোখের দিকে তাকাতেই নিজে নিজে বলে উঠল, ভাই বুঝেছিস, আম্মু নাকি জেন নিতে বলেছিল। আমি সেটা কিনে দিয়ে আসি, ঠিক আছে? পাশাপাশি ইতো বাড়ি যাব আর আসব। বলে চলে গেল আর বিড়বিড় করতে লাগল। একটায় চক্ষু দিয়ে চাকু মারে, আরেকটায় কথা দিয়ে ছুরি। কিছু বলবি না? তুমি জানো নেহাল ভাইয়ের বিয়ে হচ্ছে। হ্যাঁ, তো সমস্যা কোথায়? ভাই তোমার ছোট হয়ে আগে বিয়ে করছে কেন? আরে কোথাও কি লেখা আছে নাকি বড় ভাই বিয়ে না করলে ছোট ভাই আগে বিয়ে করতে পারবে না? আমি চাই তুমি আগে বিয়ে করো। নীলু, তোর কি এখন জেদ ধরার বয়স? আমি তো জেদ ধরছি না। আমি তো আবদার করেছি। তুই যেখানে জানিস এটা পসিবল না সেখানে কেন মিছে বায়না করছ? ভাইয়া আমি কিছু জানি না, আমি শুধু জানি তুমি বিয়ে করবে, ব্যাস। আরফান কিছু বলতে চেয়েছিল কিন্তু তার আগেই ওর ফোন এলো। ফোনে ফারিসের নাম দেখে নীলুকে বলল, এখন আমার একটা জরুরি কাজ আছে। আমার একটু অফিসে যাওয়া লাগবে। এ বিষয়ে পরে কথা বলবো। বলেই আরফান উপরে নিজের রুমে চলে গেল। কিন্তু নীলু নিজের জায়গায় স্তব্ধ হয়ে বসে আছে। এতক্ষণ মন খারাপের অভিনয় করলেও এবার সত্যিকারেই মন খারাপ করেছে। ওর ভাইয়ার কাছে এখন ওর থেকে কাজ ইম্পর্টেন্ট হয়ে গেল। ওর কান্না পাচ্ছে খুব। তাই দৌড়ে ওপরে নিজের রুমে চলে গেল। দরজা আটকিয়ে বিছানায় বসে বালিশে মুখ গুজে কান্না করতে লাগল। ওর ভাই কখনো ওকে এক্সকিউজ দেখায় না, কিন্তু আজ এই সামান্য বিষয়ের কারণে ওকে উপেক্ষা করল।
১৪ এর ঘরে পা দেওয়া নীলু অনুভূতি আচ্ছন্ন হয়ে পড়ল। তার কাছে মনে হতে লাগল তার ভাই তাকে দূরে সরিয়ে দিচ্ছে। এই বয়সটা আসলেই একটা গোলকধাঁধা। কখন কি মনে হয় সেটা কেউই ভাবতে পারে না। অনেক সময় সামান্য আঘাতে তারা অসীম বেদনায় সিক্ত হয়ে ওঠে, আবার অনেক বড় ঘটনাকেও পাশ কাটিয়ে যেতে পারে। তারা কোনটা ঠিক আর কোনটা ভুল তা মানতে চায় না। তারা তাদের মনের অনুভূতিটাকে প্রাধান্য দেয়, হোক সেটা ভুল। তবে নীলুর করা এই ভুলের কারণে হয়তো বদলে যেতে পারে কারো জীবন। আরফান অফিস ড্রেস পরে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নামল। একবার ড্রয়িং রুমের দিকে তাকালো, কিন্তু নীলুকে দেখতে পেল না। সে ভেবেছিল তার আবেগপ্রবণ বোনকে একটু বুঝিয়ে যাবে যে তার এখন সময় নাই। মিটিং এর মাত্র ২০ মিনিট সময় আছে, কিন্তু সেটা বলতে পারল না। সত্যিই তার দেরি হচ্ছে। ফারিস ফোন না দিলে তো আজকে অনেক সমস্যার মুখোমুখি হতে হতো। পিয়াস আরফানকে বের হয়ে যেতে দেখে বাড়িতে ঢুকল। এতক্ষণ সে বাইরে এমনিই ঘুরঘুর করছিল, কারণ সত্যিকারেই তার মা তাকে কি যেন নিয়ে যেতে বলেছিল। বারবার করে বলে দিয়েছিল আনতে, এমনকি নামটা লিখেও দিয়েছিল যাতে ভুলে না যায়, কিন্তু সে প্রেস্টিজ দেখিয়ে বলেছিল, মা আমি কি বাচ্চা মানুষ? আমি এখন বড় হয়েছি। দেখেছ আমার বয়সী নেহাল বিয়ে পর্যন্ত করে ফেল, আর আমি কিনা ভুলে যাব? হাহ মা, তুমি হয়তো ভুলে গেছ তোমার একটা আবিয়াইত্তা ছেলে আছে যাকে বিয়ে করানো দরকার। কথাটা বলার পরেই ওর মা ওকে বেলন দৌড়ানি দিচ্ছে আর বলেছে, যেদিন ঠিকমতো বাজার করতে পারবি ওই দিন বিয়ের কথা মাথায় আনবি, তার আগে না। এখন বাজার না নিয়ে ফিরলে নিশ্চিত জিন্দেগিতে বিয়ের স্বাদ ঘুচিয়ে দেবে। আর নেহালের কাছে যাওয়াও বৃথা, কারণ সে তার হবু বউয়ের সাথে ডাটা ট্রান্সফার করতে আছে। তাই সে নীলুর রুমের দিকে রওনা দিল। নীলুর রুমে সবসময় দরজা খোলা থাকে, কিন্তু পর্দা দেওয়া থাকে, আর সবসময়ের মতো এটা ভেবে ও ঢুকতে গেছে, কিন্তু নাকে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেছে। বজ্জাইত্যা মহিলা, দেখিস তোর জীবনে বিয়ে হবে না, আর হলেও নাকবোচা জামাই পাবি। কে নাকবোচা জামাই পাবে? নেহালের ধারালো মার্কা চোখ দেখে পিয়াস ক্যাবলাকান্তের মতো হেসে বলল, আরে ভাই, আমার কথা বলছি, আমি নাকবোচা বউ পামু। আর কারো কথা বলি নাই, বিশ্বাস। এই তোরে ছুঁয়ে বলছি, বিশ্বাস কর। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। কথাটা বলে পিয়াস নেহালের হাত ধরেছিল। নেহাল হাত ছাড়িয়ে বলল, তোর কথা তোর মাও বিশ্বাস করে না। সর, দূরে যা। শেষে দেখা যাবে বিয়ের আগেই আমার বউ বিধবা হয়ে যাবে। কথা শেষ হওয়ার আগেই পিহুর কল এল। নেহাল ফোন নিয়ে দৌড় দিল। পিয়াস নিজেকে গালি দিয়ে বলল, জীবনে করলাম ডাকি, না করলাম প্রেম, আর না হলো বিয়া। কিন্তু এইবার দুই ভাইয়ের বিয়েতে একটা প্রেম করবই। সকাল সকাল সব কাজ শেষ করে ফেল মিহু। আজকে বিকেলের দিকে একটু ভার্সিটিতে যেতে হবে। আর তাছাড়াও 10টার দিকে ফুফুদের আসার কথা। আবার তুলি আপুর খালার ও আসার কথা। তাদের জন্য রুম গোছাতে হবে। আবার রান্নার জন্য সব কিছু প্রস্তুত করতে হবে। এসব ভেবে নিজের বিছানায় বসে পড়ে। ক্লান্ত হয়ে পড়েছে ও, কিন্তু বিশ্রাম নেবার সময় নাই। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। প্রমীর নম্বরটা স্ক্রিনে ভেসে উঠল, কিন্তু মিহু ফোনটা ধরল না, কারণ এই ফোনটা তাকে তার দাদুর কথা মনে করিয়ে দিচ্ছে। পিহু যখন কলেজে উঠে বায়না ধরে ফোন কেনার জন্য, তখন ওর বাবা দুটো ফোন আনে। একটা দেয় পিহুকে আর একটা দেয় তুলিকে। ওর দাদু যখন ওর বাবাকে জিজ্ঞেস করে যে মিহুর ফোন কোথায়, তখন বলেছিল ও তো আর পিহুর মতো দূরের কলেজে পড়ে না, তাই ওর ফোন লাগবে না। তারপর ওর দাদুর কথার চাপে পড়ে বলেছিল তুলির পুরনো ফোনটা ওকে দিবে আনে। কয়েকদিন পরে তুলি ওর কাছ থেকে ফোনটা নিয়ে যায়। তারপর ওর দাদু ওকে একটা ফোন কিনে দেয়। দাদুর কথা মনে করে ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফোনটা 2বার কেটে যাওয়ার পরে তৃতীয়বারে মিহু ফোনটা ধরে। পেতনির বাচ্চা হাতি এতক্ষণ লাগে ফোন ধরতে? প্রমীর কথা শুনে মুচকি হাসে মিহু। প্রমি মেয়েটাই এমন, ভিত্তিহীন কথা বললেও সবার মুখে হাসি ফোটে। এই তো একটু বিশ্রাম নিচ্ছিলাম। হুহি, বিশ্রাম না ছাই। তুই সত্যি করে বলতো ওই ঘসিটি বেগম সকাল থেকে তোকে কি কি কাজ করিয়েছে? তুই জীবনেও শুধরাবি না। বলতো কি জন্য ফোন দিয়েছিস? তুই তো ভারী পাজি মেয়ে। আমি তোর হয়ে তোর চাচির বিরুদ্ধে কথা বলছি, আর তুই তার পক্ষ নিচ্ছিস। একেই বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। আচ্ছা যাক, বাদ দে। শোন, তোর হোয়াটসঅ্যাপ এ যা। তোর দাদুভাই কথা বলবে। ভাই, আমার এমবি নাই তো। আমার তো মনে থাকে না।
আচ্ছা, বিকেলে ভার্সিটিতে আসবি যখন তখন বলবি আনে। আচ্ছা, এখন রাখি, একটু পরে ফুফু আসবে। ডবল এ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মিটিং রুমে বসে অপেক্ষা করছে বিদেশি কয়েকজন ক্লায়েন্ট। অন্য কোম্পানির কয়েকজন সেই ক্লায়েন্টদের শুনিয়ে ফারিসকে বারবার জিজ্ঞেস করছে, 10টা তো বেজে গেল, আপনার বন্ধু কখন আসবে? আপনি তো বলেছিলেন সে নাকি পাংচুয়াল, কখনো লেট করে না। 10টা বাজার আর মাত্র 1 মিনিট বাকি, সে কি আদতেও আসবে? আমরা কিন্তু 10টার 1 মিনিট বেশিও ওয়েট করব না। যে লোক টাইম মেইনটেইন করতে পারে না সে কি করে একটা কোম্পানির মালিক হয়? ফারিস ওদের কথায় কর্ণপাত করে না, কারণ ও আরফানকে ছোট থেকে চিনে। ও জানে আরফান কতটা পাঞ্চুয়াল। ঘড়ির কাঁটায় যখন ঠিক 10টা বাজল তখন আরফান আদিত্য কখনো টাইম লস করে না, সব সময় টাইম মেইনটেইন করে চলে। আরফানের এরকম টাইম মেইনটেইন দেখে ক্লায়েন্টরা হাততালি দিল আর খুশি হয়ে বলল, মিস্টার আরফান, আমরা অনেক খুশি হলাম আপনার টাইম মেইনটেইন দেখে। এখন বাকি কথাগুলো হয়ে গেলে আমরা আমাদের প্রজেক্টটা আপনাদের কোম্পানিকে দিতে চাই। ফারিস একটু টিটকারি মেরে বলল, আগেই আমাদের অগ্রাধিকার দিচ্ছেন। আরফানের টাইম নিয়েই শুধু খুশি হয়েন না, ওর বাকি কাজগুলোও দেখুন। না মানে সবারই তো জানা উচিত কোম্পানির মালিক হতে গেলে যে যোগ্যতা লাগে তা সবার আছে কিনা। ফুফুরা এসে পৌঁছালেন 10:30টায় আর তুলি আপুর খালা এসেছেন 10টার দিকে। বিদিশা এসেই মিহুর সাথে লেগে থাকে। ও সবথেকে মিহুকে বেশি পছন্দ করে। মিহু রান্নাবান্নার জন্য মহুয়ার সাথে জোগাড় করছিল, কিন্তু বিদিশা এসে ওকে টেনে নিয়ে গেল। ওর সাথে গল্প করতে হবে। এটা দেখে তুলি আপুর খালা চিৎকার করে বলে উঠল, এই মেয়ে, তুমি কই যাও? তুমি গেলে রান্না করব কে? মিহুর হয়ে বিদিশা উত্তর দেয়, কেন মহুয়া আপু করবে? কি আমরা খামু কামের বেটির রান্না? ও তুলির মা দেখে যা তোর বাড়িতে আইসা এইরকম অপমান করতেছ। মিহু রান্না ঘরে যেতে চাইছে, কিন্তু বিদিশা যেতে দিচ্ছে না। খালার চিৎকারে ঘরের সবাই দৌড়ে আসে। কি হয়েছে আপা? দেখ, এই মাইয়া আমারে কয় আমি নাকি কামের বেডির রান্না খামু। আন্টি, আমি তা কখন বললাম? বিদিশার মা ওকে একটা ঝাড়ি দিয়ে বলল, বড়দের মুখে মুখে কথা বলতে হয় নাকি? যাও, ঘরে যাও। বলার পরে বিদিশা থমথমে মুখ করে ওপরে চলে গেল। মিহু, তুই এখানে কি কর? যা রান্নাটা কর গিয়ে। খালি সুযোগ খুঁজে কাজ না করার। যা। মিহু ফুফুর দিকে একবার তাকায়। তিনি কিছু বলছেন না। তারপর রান্নাঘরে চলে যায়। খালাও পান চিবুতে চিবুতে চলে গেল। ওর ফুফু বলল, ভাবি, মেয়েটাকে এত কেন কষ্ট দিচ্ছ? তোমার এত দরদ থাকে, তুমি নিয়ে যাও। আমি নিতাম ঠিকই, যদি না আমার হাত পা বাঁধা থাকত। আমি ওকে সাহায্য করতে পারছি না তো কি হয়েছে? দেখবে একদিন ঠিকই ওর জীবনে এমন কেউ আসবে যে কিনা ওর সব দুঃখ ভুলিয়ে দেবে। ও চাচি মুখ বেঁকিয়ে চলে গেল। ওর ফুফু আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি সব কিছুর মালিক। তুমি তো জানো আমি সব কিছু জেনেও কিছু করতে পারছি না, কিন্তু তুমি ওর জীবনে এমন কাউকে পাঠিও যে ওকে সব কষ্ট থেকে মুক্তি দেবে। খাবার টেবিলে বসে সবাই সুস্থ মতো খাচ্ছে। আজকে বিদিশার জোরাজুরিতে মিহুকে ওদের সাথে একসাথে বসতে হয়েছে। সাথে মাহিন ভাই ও তাতে সায় দিলেন। খালার পাতে মাছ তুলে দেওয়ার পর খালাতা মুখে দিতেই, ওয়াক্থু, এই খাবার খাইতে পারে কেউ? এই মাইয়া মেহু না কি জানি নাম, তুই ইচ্ছা কইরা আমার পাতে লবণ বেশি দিছোস। মিহু এমনিতেই ভয় ছিল যে ও সবার সাথে খেতে বসছে, এটা নিয়ে আবার চাচি তুলকালাম না বাজায়, কিন্তু খালা সেই আবাসটাকে পূর্ণতা দিল। খালা, আমি দেইনি। তুই দেও নাই তো আমি মিথ্যা কথা কই? কি হয়েছে আপা, আপনি এরকম চেঁচিয়ে কথা বলছেন কেন? ফুফুর কথায় খালা ফুফুর দিকে তাকিয়ে বলল, এই মাইয়া ইচ্ছা কইরা আমার পাতে লবণ বেশি দিছে। তুলি, পারলে তুই একটু খাইয়া দেখ। খালার মাখা ভাত আর মাছ থেকে খাওয়ার কথা শুনে তুলির বমি আসার অবস্থা। এমনিতেই খালার হাতের ছোঁয়া কোনো জিনিস খেতে চায় না, তারপর তো তার মাখা ভাত। কল্পনা করতেই মুখে হাত দিয়ে বেসিনে দৌড় দিল। কিন্তু আপা, মাছ তো আমি রান্না করছি। মিহু তো ধারে কাছেও যায় নাই। বিদিশা এতক্ষণ চুপচাপ দেখছিল আর খাচ্ছিল। মাছের মাথাটা চিবুতে চিবুতে বলতে লাগল, বুঝলে মা, আন্টির মনে হয় জিভের স্বাদ এলোমেলো হয়েছে। আমাদের ক্লাসের মারিয়ার দাদির এইরকম হয়েছিল। প্রতিদিন 20 গাল পান খেত। তারপর দেখা গেছে যে তিনি আর কিছুতেই ঠিক স্বাদ পায় না। ডাক্তার বলে দিয়েছে যে যদি কথা বলতে চান আর খাবার ঠিকভাবে খেতে চান তাহলে পান খাওয়া বন্ধ করুন, না হলে আপনার জিভ শক্ত হয়ে যেতে পারে।
আন্টি, আপনারও মনে হয় তাই হয়েছে? আপনিও ডাক্তারের কাছে যান, দেখবেন বলবে পান খাওয়া না কমালে আপনার জিভ শক্ত হয়ে যাবে। বিদিশা, খাবার সময়ে এসব অলুক্ষুণে কথা বলছিস কেন? ঠিকমতো খা। মায়ের ধমকে বিদিশা চুপ হল ঠিকই, কিন্তু ওর কথাগুলো শুনে খালার মুখটা শুকিয়ে একটু হয়ে গেল। সে আর কোনো কথা না বলে খেয়ে যাচ্ছে। একটু খেয়ে বিদিশার দিকে তাকিয়ে বলে, ওই আমার মনে কয় লবণ বেশি হয় নাই, আমি এমনেতেই বলছিলাম। তাইলে মনে কয় মোর স্বাদ ঠিক আছে কি কও? আন্টি, বলা তো যায় না কখন কি হয়, আপনি একবার ডাক্তার দেখিয়ে ফেলুন। মায়ের চোখ গরমে বিদিশা চুপ হয়ে গেল। খালা একটু খেয়ে মনমরা হয়ে উঠে চলে গেল। তুলির মা গিয়েছিল শশা কেটে আনতে। এসে দেখে যে তুলির খালার চেয়ার খালি। আপাই গেল কই? মামি, ওনার নাকি পেট ভরে গেছে তাই চলে গেছে। খাবার খাওয়া শেষে বিদিশা মিহুর ঘরে বসে হেসেই যাচ্ছে। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মিহু আপু, খালার মুখটা দেখার মতো ছিল। তুমি জানো, তার জন্য আলাদা উঠিয়ে রাখা মাছে আমি লবণ দিয়ে রাখছিলাম। প্রথমে রাগ দেখাইলেও পরে দেখছ কিভাবে পল্টি খেল। মিহু বিদিশার মাথায় টোকা মেরে বলল, ফাজিল মেয়ে, বড়দের সাথে এমন করতে হয়? ওই বজ্জাত মহিলাকে তো আমি বুঝিয়ে দেব। বিদিশা কি আমাকে মায়ের হাত দিয়ে ধমক দেওয়াচ্ছে? বাইদা রাস্তা, তুমি বোরকা পরে যাচ্ছ কই? মাথায় হিজাব পিন দিয়ে হিজাব ঠিক করতে করতে বলতে লাগল, ভার্সিটি যেতে হবে একটু, কয়েকটা সিট আনা লাগবে, সামনে পরীক্ষা। তুই যাবি? না, আমার ঘুমানো লাগবে। অত দূর আমার এখন যেতে ইচ্ছা করছে না, তুমি সাবধানে যেও। বলে হাই তুলতে তুলতে কাঁথা গায়ে দিয়ে চোখ বুজল। মিহু রেডি হয়ে বের হতেই বিদিশা বলল, আমার জন্য ডেইরি মিল্ক আনবে কিন্তু? আচ্ছা ঠিক আছে, আনব। এখন আসি, আসসালামু আলাইকুম। আরফান বাসায় প্রবেশ করেই দেখল সবাই চিন্তিত মুখে বসে আছে, কিন্তু নীলু অনুপস্থিত। নীলুকে না দেখে আরফানের প্রাণ পাখি মনে হয় উড়ে যাবে। নেহাল ওর কাছে এসে বলল, ভাই, একটা প্রবলেম হয়ে গেছে। নেহালের চোখের দিকে তাকিয়ে আরফান জিজ্ঞেস করল, নীলুর কিছু হয়েছে? আরফানের দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে পারল না নেহাল। মাথা নিচু করে রাখল। পিয়াসকে জিজ্ঞেস করল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। কি হয়েছে ভাই? তুমি যাওয়ার পর থেকে নীলু দরজা খুলেনি, আর দুপুরের খাবারও খায়নি। আমাকে আগে কেন বলনি? ভাই, অনেকবার ফোন দিয়েছি কিন্তু তুমি ফোন ধরনি। আরফান ফোনের দিকে তাকিয়ে দেখে 157 মিসড কল। মিটিংয়ে থাকায় ফোন সাইলেন্ট করে রেখেছিল। ড্যাম ইট বলে দৌড়ে ওপরে গেল। দরজার সামনে বসে বলতে লাগল, নীলু বোন আমার, একবার দরজাটা খোল। দেখ, তুই যা বলবি তাই হবে, শুধু একবার দরজাটা খোল প্লিজ বোন। ওর রুমের চাবি কোথায়? চিৎকার করে বলে উঠল আরফান। ভাই, চাবি দিয়ে খোলা, কিন্তু ভেতরে সিটকিনি দিয়ে আটকানো। আরফান দরজা ধাক্কা দিতে উদ্যত হলেই নেহাল বলে উঠে, ভাই, দরজা ভাঙার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। আরফান দৌড়ে বাইরে গেল। তারপর সিঁড়ি দিয়ে নীলুর রুমে উঠল। সেখানেও বেলকনির দরজা আটকানো। তবে ভাগ্য ভালো ছিল যে দরজাটা কাচের ছিল। আরফান কোনো মতে কাজ ভেঙে ভিতরে ঢুকল। ঢুকে দেখে নীলু ফ্লোরে পড়ে আছে। নীলু বলে চিৎকার দিল আরফান। 1 ঘণ্টা পরে নীলুর জ্ঞান ফিরল। নীলু চোখ খুলে নিজেকে হাতে সেলাইন লাগানো অবস্থায় পেল। ওদের ফ্যামিলি ডাক্তার জাবেদ হাসান নীলুর জ্ঞান ফেরা দেখে ওর হাতের সেলাইন খুলে দিল আর বলল, আরফান বাবা, এখন আর চিন্তার কিছু নাই। নীলু মায়ের জ্ঞান ফিরছে, তবে শরীর কিন্তু এখনও উইক, ভালো খাবার দাবার খেতে হবে। তাহলে আমি এখন উঠি। নেহাল আর পিয়াস তার সাথে গেল। রেবেকা বেগম নীলুর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আরফান এখন পর্যন্ত অফিসের ড্রেস পরা। ও গিয়ে নীলুর পাশে বসল। নীলু নিজের মুখ ঘুরিয়ে নীল। ওর মুখ ধরে নিজের দিকে ফিরাতেই নীলু চোখ নামিয়ে নীল। কথা বলবি না আমার সাথে? যে আমাকে গুরুত্ব দেয় না তার সাথে কোনো কথা নাই। এই দেখ, কান ধরেছি ভাই, কান ধরেছে। এইবার তো তাকা। নীলু তারপরও তাকাল না আরফানের দিকে। আচ্ছা ঠিক আছে, তাকাবি না তো? তাহলে আমি যে চকলেটগুলো এনেছি ওইগুলো আমি পিয়াসকে দিয়ে দিব। নীলু তারপরও কিছু বলছে না দেখে নীলুর 2 গালে হাত রেখে বলল, বোন, তোকে কৈফিয়ত দিব না, শুধু কয়েকটা কথা বলি, একটু মন দিয়ে শোনো।
আজকে মিটিং যদি টাইমলি না যেতাম তাহলে অন্যরা আমাকে কটু কথা শোনাত। বলতো আরফান আদিত্য মেইনটেইন করতে পারে তো কোম্পানির ডিলগুলো কিভাবে সামলাবে, তুই কি চাস তোর ভাই এই কথাগুলো শুনবে? ভাই কিন্তু এখনও কিছু খায়নি। বোন যদি কিছু না বলে তাহলে কিন্তু খাবেও না। আরফানের কথাগুলো শুনে নীলু ঝরঝর করে কেঁদে দিল। ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাই তুমি আমাকে এত ভালোবাসো? বোনকে 2 হাতে আগলে নিয়ে বল্লবাসিত। এখন বলতো আমার উপর অভিমান কমেছে। কমেছে, কিন্তু আমার একটা জিনিস চাই দিবে। তুই যা চাবি সব দিয়ে দেব। আমার ভাবি লাগবে, নেহাল ভাইয়ের বউ হলে হবে না। আমি তোমার বউ দেখতে চাই। আরফান কিছুক্ষণ নীলুর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি আছি। কিন্তু আরফানের রাজি হতে দেরি হলেও নীলুর খুশি হতে দেরি নেই। বলে যে এক চিৎকার দিয়েছে, সেই চিৎকারে সবাই দৌড়ে এসেছে। নীলু সারা ঘরে ছোটাছুটি করছে বাচ্চাদের মতো। নেহাল পিয়াস ও যোগ দিয়েছে নীলুর সাথে। নীলুকে দেখে আরফানের এখনও সেই ছোট্ট নীলুই মনে হয়। ওর কাছে নীলু বড় হয়নি। আসলে ভাই বোনের সম্পর্কগুলোই এমন। ভাইদের কাছে তার বোনেরা কখনোই বড় হয় না। বোনের মুখের হাসির জন্য সে সব করতে পারে। নীলুর এমন খুশি দেখে আরফানের মনটা হালকা হল। মনে মনে বলল, বোন, তোর খুশির জন্য হলেও আমি বিয়ে করব। তুই আমার সব। তোর জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আর সেখানে এই স্যাক্রিফাইস করতে পারব না। এইটুকু না করতে পারলে কেমন ভাই আমি? পিহু তার মায়ের ছবির অ্যালবাম বুকে জড়িয়ে আছে। ও আর মিহু যমজ হলেও চেহারা ভিন্ন হয়েছে। মিহুর চেহারা একদম হুবহু তাদের মায়ের মতো হয়েছে। জন্মের পর থেকে মা হিনা বেড়ে উঠেছে তারা। এমনকি তাদের নানুবাড়ির সাথেও সম্পর্ক ছিন্ন করতে হয়েছে। পিহু আর মিহু আজ পর্যন্ত জানতে পারল না তার নানুবাড়ি কোথায়, তারা কারা, এমনকি কী কারণে সম্পর্ক ছিন্ন করেছে সে বিষয়েও কিছু জানে না। পিহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আর পিহু বলতে থাকে, মা, তুমি আমাদের ফেলে কেন চলে গেলে? জানো সবাই আমাকে কত ভালোবাসে, তারপরও আমি তোমার পরশ পাই না কোথাও। জানো মিহুর সাথে সবাই খারাপ ব্যবহার করে, আমি ওর বোন হয়েও কিছু করতে পারি না। পিহুর আবেগে বলা কথাগুলো শেষ হবার আগেই নেহালের ফোন এলো। চোখের পানি মুছে নেহালের ফোন রিসিভ করল। জানো আরফান ভাই বিয়ের জন্য রাজি হয়েছে। নীলু তো কি যে খুশি হয়েছে। ও তো আজকেই তোমাদের বাসায় চলে যেতে চেয়েছিল। আমরা কোনোভাবে বুঝিয়ে রেখেছি। হ্যালো, তুমি কি শুনছ? হুম। তাহলে কথা বলছ না কেন? এমনি। পিহুর ভাঙা কণ্ঠস্বর শুনে নেহাল বুঝে ফেলেছে পিহু কান্না করেছে। তাই নরম কণ্ঠে জিজ্ঞেস করল, মন খারাপ? হুম। কেন? আমি মিহুকে ছেড়ে চলে গেলে যে ওর উপরে অত্যাচার বেড়ে যাবে। দাদু ও সব সময় বাড়ি থাকে না, এখানে ওখানে চলে যায় মাঝে মাঝে। তুমি তো সবই জানো। আচ্ছা, মিহুকে আমাদের বাড়ি নিয়ে এলে কেমন হয়? মানে? শোনো, আরফান ভাইয়ের তো কোনো পছন্দ নাই। নীলু যাকে পছন্দ করবে তাকেই ভাই বিয়ে করবে। এখন যদি কোনোভাবে নীলুর মাথায় মিহুর কথা বলা যায়। তোমার আইডিয়াটা দারুণ। আমাকে একটু ভাবার সময় দাও। আমি রাতে তোমাকে জানাচ্ছি। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে মিহু আর তার দাদু। প্রমি মিহুকে নোটস দিয়ে বাসায় চলে গেছে। মিহু তার দাদুকে জিজ্ঞেস করল, দাদু, তুমি না ইন্ডিয়া গিয়েছিলে? মিহু, তুমি দাদুকে বিশ্বাস করো? হুম। তাহলে দাদু যা যা বলবে মন দিয়ে শুনবে, আর যেটা করতে বলবে সেটা করবে। কোনো কিছু জিজ্ঞেস করবে না। কাল থেকে সবাই মিলে তোর জোর করছে। আজকে কথা পাকাপোক্ত করবে কবে এঙ্গেজমেন্ট হবে আর কবে বিয়ে। আরফান রাজি হয়েছে শুনে তুলির জেন খুশির বাদ মানছেই না। সে যখন শুনেছে তখনই পার্লারে গিয়ে ফেসিয়াল করে এসেছে। তুলির মা আর খালাতো তুলির পেছনে লেগে আছে কোনো সাজে ওকে ভালো মানাবে। আজকেই তুলি পার্লার থেকে সেজে আসতে চেয়েছিল, কিন্তু সেটা অতিরিক্ত হয়ে যাবে বলে তুলির মা নাকচ করে দিয়েছে। মিহুর ওপর আজকে সবগুলো রান্নার দায়িত্ব পড়েছে। প্রতিটা পদে মিহুর হাতের ছোঁয়া রয়েছে। সকাল থেকে খেটেই যাচ্ছে। যদিও মহুয়া আর মিহুর ফুফু সাহায্য করেছে। একটা বাজতেই মিহুর সব রান্না শেষ হল। মেহমানরা 12টার দিকে এসেছে। পুরুষেরা সবাই মসজিদে গিয়েছে জুমার নামাজ পড়তে। আর মহিলারা ঘরের মধ্যে অবস্থান করছে। মিহু সবকিছু ঠিকঠাক করে রুমে গেল। এখন গোসল না করলে শরীরটা একদম ঘ্যান ঘ্যান লাগবে। গোসল শেষ হলে মিহু নামাজটা পড়ে নেয়, তারপর শ্যাম্পু করা চুলগুলো ছেড়ে দেয়।
চুলগুলো পিঠ ছড়িয়ে কোমরের নিচে চলে যায়। মাশাআল্লাহ, তোমার চুলগুলো তো খুব লম্বা আর সুন্দর। বিদিশার বয়সী একটি মেয়ের কথা শুনে মিহু দরজার দিকে তাকায়। নীল গাউন পরা সুন্দর একটি মেয়েকে দেখে মিহু হতভম্ব হয়ে যায়। কে এই মেয়ে, যে ওর রুমে অবস্থান করছে? মিহুকে হতভম্ব হতে দেখে নীলু খিল খিল করে হেসে দেয়। মিহু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নীলু ওর দিকে তাকিয়ে বলে, আমি নীলু, আরফান আর নেহাল ভাইয়ের বোন। আচ্ছা, তুমি বুঝি পিহু ভাবির যমজ বোন? মিহু মুচকি হেসে বলে, হ্যাঁ। কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? নেহাল ভাই তোমার কথা বলেছে। আচ্ছা, তোমার চুল এত লম্বা কিভাবে বানালে? আমি তো বানাইনি, এগুলো আমার এমনিতেই হয়েছে। আমার মায়েরও নাকি এরকম চুল ছিল। তাই বুঝি? তাহলে পিহু ভাবির অমন বড় চুল নেই কেন? সে তো তোমার বোন। পিহুর ও ছিল, কিন্তু ও কেটে ফেলে, তাই ছোট চুল ওর। কিন্তু তুমি কি আমাকে কিছু বলবে? না, কেন? না, মানে হঠাৎ আমার ঘরে এলে যে। হঠাৎ কোথায়? আমি তো আগের বার আসিনি, তাই তোমাদের বাড়ি ঘুরে দেখছিলাম। তোমাদের সবার রুম ওপরে দোতলায়, কিন্তু তুমি নিচে থাকো কেন? মিহু মনে মনে হাসল। এই মেয়ে দেখছি বয়সে বড় হলেও অনেক আচরণী শিশুর মতো। সব কিছু জানার ইচ্ছা তার। তবে মিহুর ওকে ভালো লাগছে। উত্তরে বলল, আসলে হয়েছে কি, তুমি আমার দাদুর কথা শুনেছ তো? হুম। আমার দাদুর কোমরে ব্যথা আছে, তাই তিনি ওপরের রুমে থাকতে পারেন না। এই কারণে তিনি নিচে রুম নিলেন, আর দাদুর মাঝে মধ্যেই এটা সেটা লাগে, সেগুলো এনে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য মূলত এই রুমে থাকি। তবে এই রুমের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি আন্দাজ করতে পারো? নীলু চারদিকে একবার তাকালো, তারপর কিছুক্ষণ ভাবল। তারপর বলল, তোমার এই রুমে বিশেষ কেউ তার প্রিয় জিনিসগুলো সাজিয়ে রাখত। মিহু অবাক হয়ে তাকিয়ে আছে। একটু আগেও যে মেয়েটিকে ও বোকা ভেবেছে, সেই মেয়েটি নির্দ্বিধায় কি সুন্দর এই প্রশ্নের উত্তরটা বলে দিল। মিহুর ঘোর কাটল বিপাশার ডাকে। এই নীলু, তুমি কি ফ্রেশ হয়েছ? হ্যাঁ, হয়েছি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার রুমে ফ্রেশ হতে এসে আমাকে মিথ্যা বলেছ, আর এখন ফ্রেশ না হয়েই চলে যাচ্ছ। কই মিথ্যা বললাম? আর ফ্রেশ হয়েছি তো। মাইন্ড ফ্রেশ তো, সব ফ্রেশ। কথাগুলো বলে নীলু চলে গেল। বিদিশাও ওর পেছনে পেছনে গেল। নেহালের বেজেছে মহাঝামেলা। আরফান ভাই আসে নাই। বলেছে নীলু যা বলবে তাই হবে। আর এদিকে নেহাল এসে ফেসে গেছে। তুলির খালা তার পানে চিবানো দাঁত দিয়ে কয়েকটা হাসি দিল। তারপর জিজ্ঞেস করল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। তা বাবাজি কদ্দূর? উনি যে কিসের কথা জিজ্ঞেস করছেন সেটা ও বুঝতেই পারছে না। কোনো কথা না বলায় তিনিই বললেন, কদ্দূর পড়ালেখা করছ? জি, বাংলায় অনার্স কমপ্লিট করে এখন লেকচারার পদে আছি। ফচাত করে পানের পিক ফেলে আবার জিজ্ঞেস করল, লেকচারা আবার কি? হ্যাঁ আন্টি, কিছু বললেন? কইছি লেকচারা কি? নেহাল কিছু বুঝতে পারছে না দেখে পিয়াস বলল, লেকচারা মানে শিক্ষাক্তা। কি বাংলার শিক্ষক? আরে রে, বাংলা পড়তে গেলা কেন, ইংরাজি পড়তা। জানো ইংরাজি না পারলে কত্ত ক্ষতি হয়। আরে কবির মাইয়াডার কফাল এক্কেবারে পুরলি। শ্যাস ম্যাস কিনা বাংলার সারের কাছে মাইয়া দিবি। খালার বলা সার শব্দটা শুনে নেহাল ভয় পেয়ে গেল। তাকে কি কোনোভাবে সারের মতো লাগছে? আজকে তো পিহুর পছন্দ করা খয়েরি পাঞ্জাবি পরে আসছে। কই ভিডিও কলে যখন কথা হলো তখন তো কিছু বলল না। ও কাপা কাপা কণ্ঠে পিয়াসকে বলল, ভাই আমাকে কি সারের মতো লাগছে? পিয়াস ও ঘোরের মধ্যে আছে। এই মহিলার কোনো অ্যাঙ্গেলে নেহালকে সার মনে হয়। তাও আবার যেই সেই সার, না বাংলার সার। পিয়াস আর নেহালকে কোমায় পাঠাতে সেখানে বিদিশা এসে উপস্থিত হল। সব কথা শুনে ওর হাসতে হাসতে চোখের পানি বের হয়ে গেছে। ভালো বলেছে আন্টি। আপনারা তো ইংরেজি সার বাংলা সারের মানে বুঝবেন কিভাবে? কথার মাঝে মাহিন এসে ওদের উদ্ধার করল। আসলে খালা সার বলতে স্যার অর্থাৎ শিক্ষক বুঝাইছে। সবকিছু শুনে নেহাল হাফ ছেড়ে বাঁচল। ভাগ্যিস মাহিন এসেছিল, না হলে আজকে সত্যিই সে সারের সমান হয়ে যেত। আলোচনার পরে কথা হলো যে যতটুকু ছোট আয়োজন করে পারা যায় সেভাবে বিয়ে হবে। এক কথায় ঘরোয়া ভাবে।
কারণ পিহুর দাদু জানিয়েছে সে কখন আসবে তা ঠিক নেই, আবার নেহালের ভার্সিটিতে এক্সাম শুরু হবে। ওইদিকে আরফান আর 10 দিন পরে ব্যস্ত হয়ে পড়বে, কারণ সে একটা ডিল করেছে যেখানে তার প্রোডাক্ট বাহিরে পাঠানো হবে। সে আবার সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাই বলা হয়েছে এঙ্গেজমেন্ট বা গায়ে হলুদ করা হবে না। আর 1 সপ্তাহ পরে বিয়ে। তবে পরে রিসিপশন বড় করে আয়োজন করা হবে। সবাই যখন নেহালদের এগিয়ে দিতে গেল তখন বিদিশা পিয়াসকে লক্ষ্য করে বলল, ইংরেজি স্যার আবার আসবেন? অবশ্যই আসব। এখানে না এলে তো জানতামই না যে জিনের বাদশা আছে। বিদিশার নাম নিয়ে বলায় গাল দুটো বোম করে বসছে। নীলু তা দেখে হেসে ফেল। বলল, এই বিদিশা, আজকে থেকে তাহলে আমরা ছেলে পক্ষ আর তোমরা মেয়ে পক্ষ। দেখা যাক কারা এই কয়েকদিনে কাদের বেশি পচাতে পারে। ওকে, তোমার শর্ত অ্যাকসেপ্টেড। বাসায় আসার পরে রেবেকা নীলুকে জিজ্ঞেস করল, নীলু, তোমার কি ভাবিদের পছন্দ হয়েছে? হ্যাঁ মামুনি, আমি তো পিহু ভাবিকে আগে থেকেই চিনি। আর আরফান ভাইয়ের জন্যও মেয়ে পছন্দ হয়েছে। রেবেকা ভ্রুকুচকে জিজ্ঞেস করল, পিহুকে আগে থেকে চিনতে মানে? কেন, নেহাল ভাই তোমাকে কিছু বলেনি? কই, আমি যখন জিজ্ঞেস করলাম তুমি জানো কিনা তখন তো বল তুমি নাকি জানো। নেহাল পানি খাচ্ছিল, কিন্তু নীলুর কথা শুনে পানি গলায় আটকে গেল। পিয়াস পেয়েছে সুযোগ। নেহাল সব সময় ওকে ভয় দেখায়। এই পানি গলায় আটকানোর ছুতোয় সে নেহালের পিঠে সাপাট করে 2-3টে কিল বসিয়ে দিল। নেহাল পারছে না কিছু বলতে, না পারছে কিছু শীতে। তার এখন মনে হল হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে, এই প্রবাদটা তার জন্য বানানো। কোনো মতে পানিটুকু গিলে রেবেকাকে বলল, আরে মা, ওই তো না, মানে উইয়ে উইয়ে। নেহাল ভাই, এরকম ঘাবড়াচ্ছ কেন? রমন বটমূলের কথা তুমি মামনিকে বলো নাই? হ্যাঁ ভাই, পিহু ভাবির সাথেই তো তোমার বিয়ে হবে। এখন বলে দাও। কিছুই হবে না। পিয়াস কথাগুলো বলে দাঁত ক্যালিয়ে বসল। নেহাল যদি এখন কিছু না করে তাহলে এই 2 বাটপার মিলে ওর বিয়ের স্বাদ ঘুচিয়ে দেবে। নীলুকে বলল, নীলু, তুই যে ভাইয়ের জন্য মেয়ে পছন্দ করেছিস তা ভাইকে বলবি না, তাকে ছবি দেখাবি না। আর পিয়াস তোকে না কাকিমণি বাসায় যেতে বলেছে, তুই এখনও এখানে কি করো, যা ভাগ। নীলু আর পিয়াস দুজনে মিলে একটু নেহালকে পচাতে চেয়েছিল, কিন্তু এ বেটা তো বাঘের মতো খেপেছে। নীলু তো সুযোগ বুঝে কেটে পড়েছে, আর পিয়াস তো আগেই দৌড় দিয়েছে। আর মন মনে বলছে, খালা যে ওকে বাংলার সার বলেছে মন্দ বলেনি। আসলেই একটা সার। সারের কথা মনে পড়ায় বিদিশার কথা মনে পড়ল। ফোনটা বের করে বিদিশা লিখে সার্চ দিল। রেবেকা শান্ত হয়ে নেহালের দিকে তাকাল। নেহাল তার মায়ের সামনে হাঁটু ভেঙে রেবেকার হাত দুটো ধরল। একটা বড় দম ফেলে বলল, মা, আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে, কেন তোমার কথার অবাধ্য হয়েছি তাই তো। মা, একটা প্রোডাক্ট খারাপ হলে কি ওই ধরনের সকল প্রোডাক্ট খারাপ? এই ধর একটা আম পচা হলে কি সকল আমই পচা হয়ে যাবে? আমি পিহুকে ভালোবাসি 2 বছর ধরে। পিহু আমায় ভালোবাসে। মা চাইলেই কিন্তু আমরা আগেই পালিয়ে যেতে পারতাম। কিন্তু মা, আমি তোমার কথাকেই প্রাধান্য দেই। ইভেন এখনও দেই। তাহলে আমি যদি বলি পিহুকে বিয়ে না করতে, কি করবি তখন? আমার কথা শুনবি তখন? একটু চুপ থেকে বলল, তুমি যদি বলো এ বিয়ে হবে না তাহলে অবশ্যই হবে না। আমি পিহুকে করব না বিয়ে। বলে উঠে দাঁড়াল। তারপর চলে যেতে উদ্যত হতে রেবেকা ওর হাত টেনে ধরল। ওকে তার পাশে বসিয়ে বলল, পাগল ছেলে, তুই কি ভেবেছিস আমি এইটা করব, বোকা একটা? আমি তো তোকে পরীক্ষা করেছিলাম তুই কেমন সন্তান। নেহালের চোখে পানি এসে গিয়েছিল রেবেকার কথা শুনে। মাকে জড়িয়ে ধরে বলতে লাগল, মা, আমাকে ভয় পাইয়ে দিয়েছ। এরকম কেউ করে? আমি একটু হলেই মরে যেতাম। রেবেকা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তার ঠোঁটে মুচকি হাসি লেগে থাকলেও অন্তরে তার বেদনার অশ্রু ঝরছে। সে তার ছেলেকে বলেছিল এইসব প্রেম ভালোবাসায় না জড়াতে, কারণ তিনি এই ভালোবাসায় বিশ্বাস করে ঢোকেছেন। ঘটনাটা প্রায় 3 দশক আগের। তিনি গ্রামের সাধারণ মেয়ে হলেও অসম্ভব মেধাবী ছাত্রী ছিলেন। দেখতে শ্যাম বর্ণের হলেও চেহারায় আলাদা সৌন্দর্য ছিল। তখন তিনি ছিলেন ক্লাস 9-এর ছাত্রী। ওই সময়ে ক্লাস 9-এ পড়া যেই সেই ব্যাপার না। নেহালের বাবা আকবর হঠাৎ করেই একদিন তাদের গ্রামে আসে। তিনি এসেছিলেন গ্রামীণ পরিবেশের সংস্কৃতি গবেষণা করতে। গ্রামের মানুষ কোন ধরনের খাবার খায়, কেমন পোশাক পরে, এইগুলো অ্যানালাইসিস করে তিনি তার ব্যবসার একটা অংশ গ্রামে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।
কিন্তু তিনি এসে ফেঁসে গেলেন রেবেকার মায়ায়। গ্রামে স্কুল নিয়ে ততটা মাথা ব্যথা ছিল না কারোরই। রেবেকা কাপড় পরে আঁচল কোমরে গুজে দুটো বেনি করে স্কুলে যেত। তার হাতে থাকত একটা লাঠি যেটা দিয়ে সে ঝোপঝাড় খোঁচাতে খোঁচাতে যেত। একদিন একটা ঝোপে কিছু নড়তে দেখে দিয়েছিলেন এক বাড়ি, কিন্তু সেই বাড়ি পড়েছিল নেহালের বাবার মাথায়। তিনি শহরে থাকতেন, তাই গ্রাম্য পরিবেশ অতটা বুঝতেন না। ঝোপের মধ্যে তার ক্যামেরা পড়ে গিয়েছিল। ঝোপে যে অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে সেটা তিনি বুঝতেই পারেননি। তিনি তার ক্যামেরা পাওয়ার পরে হঠাৎ করেই মাথায় আঘাত অনুভব করেন। ক্যামেরা নিয়ে পেছন ফিরতে এক ষোড়শী কন্যাকে দেখে তার অন্তর শীতল হয়ে যায়। তখনই তিনি রেবেকার প্রেমে পড়ে যান। আস্তে আস্তে রেবেকার সাথে বন্ধুত্ব করেন। তারপর দুজনেই দুজনকে ভালোবাসতে আরম্ভ করেন। একদিন রেবেকা আকবরের সাথে কথা বলছিল, তখন গ্রামের মানুষ তাদের হাতে নাতে ধরে ফেলে। রেবেকার চরিত্রের উপরে থুতু ফেলতে লাগে সবাই। আকবর তখনই সিদ্ধান্ত নেয় রেবেকাকে বিয়ে করার। এত কিছুর পরে তাদের ভালোবাসার পূর্ণতা পায়। আকবর বলে সে অনাথ, তার কোনো অভিভাবক নেই, শুধু ঢাকায় তার ব্যবসা আছে। ব্যবসার সুবাদে তাকে ঢাকা যেতে হয়। এর মাঝে কেটে যায় অনেক দিন। রেবেকার কোল জুড়ে এলো নেহাল। নেহালকে নিয়ে ভালোই কাটছিল তার দিন, কিন্তু একদিন আকবর ঢাকা গিয়ে আর গ্রামে ফিরল না। সেই তো গেল, আর ফেরার নাম নাই। নেহালের তখন 5 বছর 6 মাস বয়স। এভাবে যেতে যেতে 6 মাস চলে যায়। রেবেকা ভাবে যে আকবরের হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে তার 6 বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকা যায়। কোথায় যাবে, কিভাবে যাবে তা জানে না। অনেক ঝঞ্ঝাটের পরে এক চাচার সহায়তায় ঢাকা গিয়ে আকবরের গোডাউনে যায়। ওই গোডাউনের ঠিকানা একবার আকবর বলেছিল। সেখান থেকে আকবরের ঠিকানা বের করে একটা আলিশান বাড়ির সামনে আসে। দারোয়ান তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন 10 বছর বয়সী একটি ছেলে দারোয়ানকে বলে যে রেবেকাকে যেন ভেতরে ঢুকতে দেয়। ছেলেটা ছিল অনেক সুন্দর আর হাসি খুশি। ও নেহালকে জিজ্ঞেস করেছিল, তোমার কি হয়েছে? আমার আব্বু হারিয়ে গেছে, তাকে খুঁজতে এসেছি। তাই জানো, আমার বাবার অনেক পরিচিতি, সে খুঁজে দিবে, আসো আমার সাথে। তখন ছেলেটা আকবরকে ওর বাবা বলে পরিচয় করিয়ে দেয়। রেবেকা জানতে পারল রেবেকা আকবরের দ্বিতীয় স্ত্রী। আকবরের প্রথম স্ত্রী ছিল 8 মাসের প্রেগন্যান্ট। রেবেকা আকবরের দ্বিতীয় স্ত্রী শুনে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান, কিন্তু পড়েন সিঁড়ির উপরে। ফলে তাকে হাসপাতালে নিতে হয়। কিন্তু দুঃখের বিষয় হল তার প্রথম স্ত্রী মারা যায়, আর পেটের সন্তানটা জন্মগ্রহণ করে ঠিকই, তবে তার মধ্যে একটু সমস্যা আছে। আর সেই সন্তান দুটি হল আরফান এবং নীলু। আরফান তখন অতটা না বুঝলেও এটা বুঝতে পেরেছে রেবেকার জন্য ওর মা মারা গেছে। তখন আরফান রেবেকার উপরে চেঁচিয়ে উঠেছিল, কিন্তু অবাক করা ব্যাপার হল আকবর আরফানকে একটা চড় মেরে চুপ করিয়ে দিয়েছে। আর আরফান তখন থেকেই চুপচাপ স্বভাবের হয়ে উঠেছিল। রেবেকা চলে যেতে চাইলে আকবরের বাড়ির মানুষ তাকে যেতে দেয়নি, কারণ নীলুর একটা মা প্রয়োজন। আর রেবেকা নীলুর মা হয়ে উঠল। নীলু এখন পর্যন্ত জানতে পারল না তার মা রেবেকা নয়। এসব ভেবে তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু তিনি তা সন্তর্পণে মুছে নেন। মনে মনে বলতে থাকেন, আমি ভালোবাসাকে অপছন্দ করি না নেহাল। আমি ভীষণ ভয় পাই বাবা, আমার ভীষণ ভয় হয়। ভালোবাসার মতো একটা পবিত্র জিনিস শেষ করে দিয়েছে কয়েকটি জীবন। আমার জন্য আজ আরফান মা হিনা বেঁচে আছে। বাবা, বড্ড ভয় হয় যে এই ভালোবাসা নামক বন্ধন আবার কারো জীবন নষ্ট না করে দেয়। যে ভালোবাসা অন্যের ভালোবাসার কদর বুঝে না, সেটার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মিহু পড়তে বসছে। তখনই বিদিশা এলো। ওর আশেপাশে ঘুর ঘুর করতে লাগল। ব্যাপারটা মিহু খেয়াল করে বইটা বন্ধ করে রাখল, তারপর ওর দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? হুম বলে মাথা ওপর নিচে ঝাঁকাল। কি বলবি? বলছি আমায় মেহেদি লাগিয়ে দেবে। মেহেদি এখন লাগিয়ে কি করবি? বিয়ের আগের দিন লাগাবি। আর এখন পারব না রে। এই সিটটা না পড়ে থাকলে পরে পড়া হবে না, আর এক্সামে ফেল করব। কালকে থেকেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বিদিশা মন খারাপ করে চলে গেল। হঠাৎ করেই ফোনে নোটিফিকেশন আসল। পিয়াস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে মেসেজ দিল। কি হে ইংরেজি শার্ট, হঠাৎ রিকোয়েস্ট পাঠালেন? ওপাশ থেকে উত্তর এলো, হে জিনের বাদশা, আমার একটা মন্ত্র শেখা লাগবে। শেখাবেন আপনি?